আমাদের চ্যানেল বিজ্ঞান প্লাসে তোমাদের স্বাগত। ক্লাস 10-এর চলতরিৎ চ্যাপ্টারের আজ আমাদের 8 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো পড়ব সেগুলো হচ্ছে পরিবাহিতা কী, পরিবাহিতাঙ্ক কাকে বলে, এদের একক কী, আচ্ছা তারপর দেখব যে উষ্ণতার সাথে রোধাঙ্কের লেখচিত্রগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে। মানে ধরো পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতার সাথে রোধাঙ্কের লেখচিত্রটা কেমন হয়, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কেমন হয়, তারপর তোমার অতি পরিবাহী বিষয়টা কি, আর অতি পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতার সাথে রোধাঙ্কের কি সম্পর্ক, এগুলো আমরা আজকের ক্লাসে বোঝার চেষ্টা করব। কিন্তু ক্লাসে যাবার আগে আমরা আগের যে ক্লাসটা করেছিলাম অর্থাৎ রোধাঙ্ক সেই রিলেটেড কিছু অঙ্ক সলভ করব। তোমাদের এক বন্ধু আছে আব্দুর রহমান, তা সে বলেছে যে এই রিলেটেড কিছু অঙ্ক আরও সলভ করিয়ে দিতে। তার জন্য আমরা রোধাঙ্ক রিলেটেড 3-4টে অঙ্ক সলভ করব প্রথমে, তারপরে আমরা ওই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো প্রথম অঙ্ক দেখো কি লেখা আছে। দেখো প্রথম অঙ্ক আছে যে একটি তারের রোধাঙ্ক 1.6 × 10⁻⁶ ওহম সেমি, তারটির দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.8 সেন্টিমিটার স্কোয়ার হলে তারটির রোধ কত হবে। তাহলে ভিডিওটা পজ করো, ঝট করে অঙ্কটা করে ফেলো আগে নিজে নিজে, না পারলে তখন আবার দেখবে। দেখো কি বলেছে, প্রথম আমাদের কাজ কি না, যখনই আমরা কোনো অঙ্ক সলভ করব আমাদের প্রথম কাজ কি, যে ডেটাগুলো অঙ্কে বলে দিয়েছে সেগুলোকে খাতার ডান দিকে লিখে নেওয়া। তাহলে আগে সেটা লিখে নাও, লিখে নিলেই দেখবে তোমার মাথা একদম খুলে গেছে, তুমি অঙ্ক খুব তাড়াতাড়ি সলভ করতে পারছো। তাহলে আগে ডেটাটাকে খাতার ডান দিকে লিখে নাও। দেখো আমি কিভাবে লিখছি না, একটি তারের রোধাঙ্ক 1.6 × 10⁻⁶ ওহম সেমি, তার মানে কি বলে দিয়েছে, রোধাঙ্কটা আমাকে বলে দিয়েছে। তাহলে রোধাঙ্ককে আমরা কি দিয়ে লিখি, রোধাঙ্ককে আমরা এই রো চিহ্ন দিয়ে লিখি। রো এর মান কত, 1.6 × 10⁻⁻⁶ ওহম সেমি। বেশ, তারপর কি বলেছে, তারটির দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। তাহলে তারের দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে লিখি, এল দিয়ে। তাহলে দৈর্ঘ্যের মান কত, দৈর্ঘ্যের মান হচ্ছে 2 সেন্টিমিটার। আচ্ছা তারপর বলেছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.8 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা কি দিয়ে লিখি না, এ দিয়ে লিখি। তাহলে এর মান বলে দিয়েছে 0.8 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তোমাকে বলেছে তারটির রোধ কত, তাহলে রোধ নির্ণয় করতে বলেছে, রোধ মানে হচ্ছে আর, তাহলে আর এর কোশ্চেন মার্ক। দেখো অঙ্ক ইজি হয়ে গেল, তার মানে তোমাকে রো এল এ বলে দিয়েছে, আর নির্ণয় করতে বলছে। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি ছিল, দেখো আগের ক্লাসেই আমরা পেয়েছিলাম এদের মধ্যে সম্পর্ক যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, পেয়েছিলাম এই সম্পর্কটা, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। জাস্ট প্রত্যেকটার মানকে তুমি পুট করে দাও, তাহলে আর এর মান পেয়ে যাবে। তাহলে আর ইজ ইকুয়াল টু রো এর মান কত, চলো লিখে ফেলি, 1.6 × 10⁻⁻⁶। এল এর মান কত, দৈর্ঘ্য বলে দিয়েছে 2 সেন্টিমিটার, তাহলে ইন্টু 2 ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত বলেছে 0.8। ঠিক আছে, তাহলে প্রথম দেখো অঙ্কটা করতে গেলে আমাদেরকে দশমিকটাকে তুলে নিই, কারণ দশমিকে আমাদের অনেকের অনেক সমস্যা আছে, সেজন্য আগে দশমিকটাকে তুলে নিই। তাহলে চলো প্রথমে 1.6 এই দশমিকটাকে তুলবো, দিয়ে তুলে আমি কি করলাম 16 লিখলাম। তাহলে যখনই 16 লিখলাম তাহলে 1.6কে আমি 16 লিখলাম, মানে কি তলায় একটা 10 লিখে দেবো, কারণ 16কে 10 দিয়ে গুণ করলেও 1.6ই আসবে। চলো তারপর কি, তারপর হচ্ছে ইন্টু, যেমন 10⁻⁻⁶ লেখা আছে লিখলাম, তারপর যেমন 2 লেখা আছে লিখলাম, ইন্টু এখানে কত আছে 0.8। তাহলে 0.8টাকে আমি লিখতে পারি 8/10, কারণ 8/10 মানেও কত 0.8। চলো ক্লিয়ার এত দূর পর্যন্ত। বেশ, তাহলে দেখো এখানে কি হচ্ছে, এই 10 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে, আচ্ছা ফাইনাল একটু পরিষ্কার করে লিখি জিনিসটা, 16 × 10⁻⁻⁶ ইন্টু 2 ডিভাইডেড বাই 8। তাহলে দেখো 8 দিয়ে কাটাকাটি করলে 8 2 16, তাহলে আর এর মান কত আসছে, আর এর মান আসছে 2 2 4। আচ্ছা এই 10⁻⁻⁶টাকে নিয়ে ঘাবড়িও না, কিন্তু এটাকে নিয়ে আমরা কোনো কাজই করব না। যেমন এই দুটো সংখ্যা পূর্ণ সংখ্যা, এদেরকে আমরা কি করব, গুণ করে দেবো। তাহলে 2 2 4 হয়ে গেল, পাশে যেমন 10⁻⁻⁶ আছে লিখে দিলাম। কি নির্ণয় করলাম, রোধ নির্ণয় করলাম। তাহলে রোধের একক কি, রোধের একক আমরা কি জানি, ওহম, কারণ রোধাঙ্কের এককটা দিকে দেখাও, রোধাঙ্কের একক আছে ওহম সেমি, তার মানে রোধের এককটা কি আসবে, রোধের এককটা আসবে ওহম। তাহলে আমরা বার করে ফেললাম যে তারটার রোধ হচ্ছে কত, 4 × 10⁻⁻�6 ওহম। চলো ক্লিয়ার, লিখে ফেলা তো দূর। পরের অঙ্ক দেখো কি লেখা আছে না, একই উপাদানে তৈরি দুটি তারের দৈর্ঘ্য সমান, একটি তারের ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ হলে তাদের রোধের অনুপাত কত।
তাহলে আমরা অঙ্কটাকে কিভাবে সলভ করব? এখানে তো কোনো মানই দিয়ে দেওয়া নেই, দৈর্ঘ্য, রোধাঙ্ক বা তোমার ব্যাসার্ধ এর কোনো মানই দেওয়া নেই। তাহলে আমরা অঙ্কটাকে কিভাবে সলভ করব? তাহলে চলো দেখা যাক কীভাবে আমরা অঙ্কটাকে সলভ করব। বলেছে একই উপাদানে তৈরি, তার মানে আগে দুটো তারকে আমরা এঁকে নিই। তারটা কেমন হবে না, ধর আমি বললাম একটা তার এরকম ছবি আঁকছি, এই একটা তার আমাদের, ওই একই দৈর্ঘ্যের আরও একটা তার আঁকবো, কিন্তু একটা কন্ডিশন আছে। দেখো কি আছে, একটি তারের ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ। এবার তুমি ভাববে তারের ব্যাসার্ধ আবার কি? দেখো এই যে তারটার একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, এই যে অংশটা, এই অংশটার ক্ষেত্রফলকে আমরা বলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার কোনো একটা তারের এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, এই অংশটা কেমন দেখতে হয়, একটা বৃত্তের মতো। তাহলে সেই বৃত্তটার একটা ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধটাকেই আমরা বলছি যে একটার ব্যাসার্ধ অপরটার দ্বিগুণ। তাহলে ধরো এই একটা তারটার ব্যাসার্ধ ধরো আমরা ধরে নিলাম, এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকে ধরো আমরা ধরে নিলাম আর, এই তারটার দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিলাম কত, এল। ঠিক আছে, এবার তাহলে এটা হচ্ছে আমাদের ধরো 1 নাম্বার তারটা। তাহলে 2 নাম্বার তারটা কেমন হবে? 2 নাম্বার তারটা দৈর্ঘ্যটা একই হবে, কিন্তু ব্যাসার্ধটা কেমন হয়ে যাবে, ডবল হয়ে যাবে। তার মানে তারটা এরকম মোটা হয়ে যাবে, তারটার ব্যাসার্ধটা ডবল হয়ে যাবে। তার মানে ব্যাসার্ধ ডবল হয়ে যাওয়া মানে কি, এটা আর ছিল, এর ক্ষেত্রে 2r হয়ে যাবে, মানে ডবল হয়ে যাচ্ছে। তাহলে এর যে ব্যাসার্ধ, এর ব্যাসার্ধটা কত হয়ে যাবে, এই তারটার ব্যাসার্ধ হয়ে যাবে কত, 2r। দৈর্ঘ্যটা কেমন থাকবে, একই থাকবে। প্রশ্নে তো তোমার বলা আছে যে দুটো তারেরই দৈর্ঘ্য সমান, তাহলে এই তারটারও দৈর্ঘ্য কত, এল। চলো ক্লিয়ার। তাহলে দুটো তার এঁকে ফেলেছি আমরা, একটা তারের এই তারটারও দৈর্ঘ্য যা, এই তারেরও দৈর্ঘ্য তাই। এই তারের ব্যাসার্ধ যা, এই 2 নাম্বার তারটা, এই 2 নাম্বার তারটার ব্যাসার্ধ হচ্ছে কি, ডবল। দেখো একটার আর লিখেছি, অন্যটার কি লিখেছি, 2r লিখেছি। এবার আমাকে বলো যে এই তারটার রোধাঙ্ক যা হবে, এই তারটার রোধাঙ্ক কি তাই হবে? একটু ভেবে উত্তর দাও। ধরো আমি বললাম 1 নাম্বার তারটার রোধাঙ্ক রো, তাহলে 2 নাম্বার তারটার রোধাঙ্ক কত হবে, রোই হবে। কেন রো হবে? তার কারণটা হচ্ছে রোধাঙ্ক শুধুমাত্র উষ্ণতা আর উপাদানের ওপর নির্ভর করে। এবার এক্ষেত্রে উষ্ণতার কোনো কথা বলা নেই, তার মানে দুটো তার একই উষ্ণতায় রাখা আছে। আর দেখো আমাদের প্রথমেই অঙ্কেতে দেওয়া আছে একই উপাদানে তৈরি, মানে এই তারটাও যে উপাদানে তৈরি, এই তারটাও সেই উপাদানেই তৈরি, মানে দুটো তারের উপাদান একই, তার মানে রোধাঙ্ক কি হবে, একই হবে। অর্থাৎ এই তারটার রোধাঙ্ক যদি রো হয়, এই তারটার রোধাঙ্ক কি হবে, রো হবে। এবার প্রশ্ন দিয়েছে যে 1 নাম্বার তারটার রোধ যদি R1 হয়, 2 নাম্বার তারটার রোধ যদি আমরা R2 ধরে নিই, তাহলে এই R1:R2 এর মান কত হবে? এইটা তোমাকে প্রশ্ন দিয়েছে। চলো ক্লিয়ার। তাহলে চলো আমরা ধরে নিই, যে ধরি প্রথম তারের দৈর্ঘ্য কত, কিছু বলে দেওয়া নেই, মানে আমাদের ধরে নিতে হবে দৈর্ঘ্য এল, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমরা আর, রোধাঙ্ক ধরে নিচ্ছি কত, রো। ঠিক আছে, তাহলে অতএব রোধ কত হচ্ছে, প্রথম যে তারটা আছে, প্রথম তারটার রোধ কত হচ্ছে, রোধ ব্র্যাকেটে R1, প্রথম তারের রোধ সমান, রোধের ফর্মুলা কি জানি আমরা, দেখো আমরা রোধের একটা ফর্মুলা জানি, রো L/A। ক্লিয়ার। এবার প্রথম তারের দৈর্ঘ্য কত, এল। এবার এই এটা কি, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এই প্রথম তারটার এই যে এইটা, এই অংশের ক্ষেত্রফলটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমাদের তো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সম্পর্কে কিছু বলে দেওয়া নেই, কিন্তু তারটার ব্যাসার্ধকে আমরা ধরে নিয়েছি আর। তাহলে এই ব্যাসার্ধ যদি আমরা আর জেনে যাই, তাহলে এখান থেকে কি আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো? অবশ্যই পারবো। এটা একটা বৃত্ত, তার ব্যাসার্ধ আমরা জেনে গেছি আর, তাহলে তার যে ক্ষেত্রফল হবে সেটাই তো এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার মানে দেখো আমরা লিখতে পারি যে রো এল বাই, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। যেহেতু আমরা ব্যাসার্ধ ধরে নিয়েছি আর, তার জন্য পাই আর স্কোয়ার লিখে দিলাম। তাহলে এইটা হয়ে গেল প্রথম তারটার রোধ। এবার সিমিলারলি দ্বিতীয় তারটার রোধ কত হবে সেটা আমরা নির্ণয় করি। তাহলে আগে লিখে নিই দ্বিতীয় তারটার দৈর্ঘ্য কত, দ্বিতীয় তারের দৈর্ঘ্য, তোমাকে প্রশ্নে বলা আছে দৈর্ঘ্যটা সেম হবে, তাহলে এলই হবে। আচ্ছা ব্যাসার্ধ কত হবে,
ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ 2r হবে, কারণ দ্বিতীয় তারটার ব্যাসার্ধ প্রথমটার দ্বিগুণ, ব্যাসার্ধ 2r হবে। আচ্ছা, আর কি ধরে নেব? আর রোধাঙ্ক কত হবে সেটাও একটু লিখে নিই আমরা। রোধাঙ্ক রোই হবে, কারণ যেহেতু দুটো তার একই উপাদানে তৈরি, রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। তাহলে অতএব রোধ কত হবে দ্বিতীয় তারটার? সেটাকে ধরো আমরা দ্বিতীয় তারের রোধ, সেই জন্য R2 দিয়ে লিখছি। তাহলে R2 সমান কত হয়ে যাবে? একই ফর্মুলা, রোধাঙ্ক মানে রো ইন্টু দৈর্ঘ্য মানে হচ্ছে L বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে হচ্ছে A। এবার তুমি এটাকে A2 দিয়ে লিখতে পারো, কারণ দ্বিতীয় তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেজন্য তুমি A2 দিতে পারো। এবার দেখো কি আসছে, রো লিখলাম, L লিখলাম, ডিভাইডেড বাই এই A2 মানে কি? A2 মানে হচ্ছে এই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এই অংশটার ক্ষেত্রফল। কিভাবে নির্ণয় করব? সেম জিনিস, ব্যাসার্ধ পেয়ে গেছি কত? 2r। তাহলে ব্যাসার্ধ যদি 2r হয় তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? তুমি বলবে পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 2r, তাহলে 2r তার স্কোয়ার। দেখো ভালো করে একবার জায়গাটা বুঝতে পারলে না পারলে না? প্রথম তারটার যেমন আমরা ক্ষেত্রফল বার করলাম পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার, এখানে ব্যাসার্ধটা r ছিল বলে r স্কোয়ার লিখে দিলাম। কিন্তু এখানে ক্ষেত্রফল যখন বার করছি তখন কি পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার, কিন্তু এখন তো আর ব্যাসার্ধটা r নয়, এখন ব্যাসার্ধটা কত হয়ে গেছে? 2r, তার মানে 2r তার স্কোয়ার। তাহলে কত অ্যান্সার আসছে? দেখো এটার অ্যান্সার আসছে রো এল ডিভাইডেড বাই, এটা যদি তুমি স্কোয়ার করো তাহলে 2 স্কোয়ার এটা বাইরে চলে আসছে, মানে 4 পাই r স্কোয়ার। তাহলে দেখো আমরা একটা R1 এর মান পেয়েছি, একটা R1 এর পেয়েছি, একটা R2 এর পেয়েছি। কি নির্ণয় করতে হবে তোমাকে? তোমাকে নির্ণয় করতে হবে R1 ইজ টু R2, R1 আর R2 অনুপাত। তাহলে কিভাবে করব? একদম একই পদ্ধতি, আমরা R1 বাই R2 এর মান বার করব। R1 বাই R2 অনুপাত বার করা মানে ভাগ করা। তাহলে R1 এর মান কত? চলো R1 এর মান হচ্ছে কত? রো এল বাই পাই r স্কোয়ার ডিভাইডেড বাই R2 এর মান কত? রো এল বাই 4 পাই r স্কোয়ার। চলো তারপর তাহলে R1 বাই R2 সমান, চলো দেখো ভগ্নাংশ আকারে আছে, তার মানে ওপরেরটাকে আমরা ঠিক রাখবো, নিচেরটাকে আমরা কি করবো, যেহেতু এটা ভাগ আকারে আছে আমরা উল্টে দেবো গুণ আকারে লিখে। তাহলে রো এল বাই পাই r স্কোয়ার ইন্টু, এটা উল্টে যাবে, কি ছিল? রো এল বাই 4 পাই r স্কোয়ার, এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে হয়ে যাবে কত? 4 পাই r স্কোয়ার বাই কত হচ্ছে? রো এল। এবার দেখো এখানে রো এল কেটে গেল, পাই r স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত থাকছে না R1 বাই R2 সমান, ওপরে 4 আসছে, নিচে কিছু নেই মানে কত আসছে? 1 আসছে। তাহলে অতএব R1 ইজ টু R2 সমান কত? 4:1। তাহলে দুটো তারের রোধের অনুপাত কত? 4:1। চলো ক্লিয়ার অঙ্কটা? দেখে নাও ভালো করে একবার অঙ্কটাকে। চলো পরের অঙ্ক, এটা একটু অন্য ধরনের অঙ্ক। দেখো কি বলেছে না, দুটি তারের দৈর্ঘ্য ব্যাসার্ধ রোধাঙ্কের অনুপাত 1:2, মানে দুটো তার আছে, দুটো তারের দৈর্ঘ্য ব্যাসার্ধ রোধাঙ্ক তিনটেরই অনুপাত হচ্ছে কত? 1:2। ঠিক আছে, চলো তারপর কি বলেছে, সরু তারটির রোধ 20 ওহম হলে অন্য তারটির রোধ কত? তাহলে এখানে আগে আমরা দুটো তারকে ধরে নিই। তাহলে ধরো এই একটা তার আছে, ধরো এই একটা তার আছে, এটা হচ্ছে একটা তার। এবার অন্য তারটা কেমন হবে না, অন্য তারটা দেখো কি বলেছে, দৈর্ঘ্য ব্যাসার্ধ দুটোরই এবং রোধাঙ্ক তিনটেরই অনুপাত হচ্ছে 1:2। তার মানে কি, ধরো আমি যদি বলি দৈর্ঘ্যের অনুপাত 1:2, মানে একটার দৈর্ঘ্য যদি L হয় তাহলে অন্যটার কত হবে? 2L, মানে ডবল হয়ে যাবে। একটার ব্যাসার্ধ যদি R হয় তাহলে অন্যটার কত হয়ে যাবে? 2R, মানে ব্যাসার্ধটাও ডবল হয়ে যাবে। মানে এটা যদি আমাদের প্রথম তার হয় তাহলে দ্বিতীয় তারটার দৈর্ঘ্য প্রথম তারটার কেমন হবে? দ্বিগুণ হবে। ব্যাসার্ধ কেমন হবে? দ্বিগুণ হবে। তার মানে দ্বিতীয় তারটা দেখতে হবে ঠিক এরকম টাইপের। বুঝতে পারলে? তাহলে এই যে এটা ধরো আমি বললাম দ্বিতীয় তার, তাহলে প্রথম তারটার ধর আমি বললাম দৈর্ঘ্য কত? L, তাহলে দ্বিতীয় তারটার দৈর্ঘ্য কত হয়ে যাবে? 2L, তবেই তাদের অনুপাত হচ্ছে 1:2। চলো তারপর কি বলেছে, ব্যাসার্ধ, তার মানে প্রথম তারটার ব্যাসার্ধ যদি আমরা ধরে নিই R, তাহলে দ্বিতীয়টার কত হয়ে যাবে? 2R।
আচ্ছা, এখানে কি রোধাঙ্কটা এক হবে? না, এখানে কিন্তু রোধাঙ্ক এক হবে না, কারণ তোমাকে বলেছে রোধাঙ্কেরও অনুপাত হচ্ছে 1:2। মানে প্রথম তারটার রোধাঙ্ক যদি রো হয় তাহলে দ্বিতীয় তারটার রোধাঙ্ক কত হয়ে যাবে? 2 রো। ঠিক আছে, চলো তারপর কি বলেছে, সরু তারটির রোধ 20 ওহম হলে অন্য তারটির রোধ কত? তাহলে এখানে সরু তার কোনটা? এইটা। এর যে রোধ, মানে ধরো আমি বললাম এটাকে R1 দিয়ে লিখছি, যদি 1 নাম্বার তার রোধকে আমি R1 বলছি। এই R1 এর মানটা তোমাকে বলে দিয়েছে, কত বলে দিয়েছে? 20 ওহম। তাহলে এই যে তারটা হবে, এই তারটার রোধ কত হবে? মানে দ্বিতীয় তারের রোধ, এটাই কোশ্চেন মার্ক। চলো ক্লিয়ার অঙ্কটা। দুটো তার আছে, দুটো তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ, রোধাঙ্ক তিনটেরই অনুপাত হচ্ছে 1:2। মানে কি, একটার দৈর্ঘ্য এল, অন্যটার ডবল মানে 2L, একটার ব্যাসার্ধ আর, অন্যটার ব্যাসার্ধ 2R, একটার রোধাঙ্ক রো, অন্যটার 2 রো। এবার প্রথম যে সরু তারটা আছে তার রোধ হয়ে যাচ্ছে 20 ওহম, তাহলে দ্বিতীয় তারটার রোধ কত? এই অঙ্কটা কিভাবে সলভ করব? দেখো, এই অঙ্কটাও ঠিক আগের মতনই করব। আমরা প্রথমে প্রথম তারটার রোধ বার করব, দ্বিতীয় তারটার রোধ বার করব, দিয়ে তাদেরকে ভাগ করে দেবো, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো কিভাবে করছি। তাই ধরে নিই যে ধরি সরু তারটির রোধ, সরু তারটির দৈর্ঘ্য কত? এল। আচ্ছা, ব্যাসার্ধ কত ধরছি? ব্যাসার্ধ ধরে নিয়েছি আর। আচ্ছা, আর রোধাঙ্ক কত ধরে নিয়েছি? আমরা রো ধরে নিয়েছি, তাই তো? তাহলে অতএব সরু তারটির রোধ, তাহলে সরু যে তারটা আছে সেই তারটার রোধ কত হবে? ধরো আমি এটাকে R1 দিয়ে লিখছি, তাহলে তুমি কি বলবে? ফর্মুলা কি জানি? রো এল বাই এ। এ মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল? না, এই যে সরু তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে ব্যাসার্ধ হয়ে গেছে আর, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জায়গায় আমি একবারে কত লিখতে পারি? রো এল বাই পাই আর স্কোয়ার লেখা যাবে। এবার এটার মান তোমাকে বলে দিয়েছে 20, মানে এই টোটালটা ইকুয়াল টু 20 হবে, সেটা আমি পরে আসছি। চলো ক্লিয়ার এতদূর পর্যন্ত? তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। একই রকম আগের অঙ্কটার মতোই, শুধু একটু পার্থক্য আছে। এবার তাহলে মোটা যে তারটা আছে তার কি হবে? দেখো, মোটা তারের দৈর্ঘ্য কত হবে? ডবল হয়ে যাবে, যেহেতু অনুপাত বলে দিয়েছে 1:2, তার মানে একটা এল হলে অন্যটা 2L, তার মানে দৈর্ঘ্য হয়ে যাবে কত? 2L। আচ্ছা, ব্যাসার্ধ কত হয়ে যাবে? ডবল 2R। রোধাঙ্ক কত হয়ে যাবে? 2 রো। তাহলে দ্বিতীয় যে তারটা আছে, বা তুমি বলতে পারো মোটা তারটা আছে, মোটা যে তার রোধ কত হয়ে যাবে? ধরো আমি এটাকে দ্বিতীয় তারের রোধটাকে R2 দিয়ে লিখছি। তুমি কি বলবে? রোধাঙ্ক ইন্টু দৈর্ঘ্য বাই ব্যাসার্ধের পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে রোধাঙ্ক কত? রোধাঙ্ক কত? রোধাঙ্ক এখন আর রো নয়, 2 রো। এই যে রোধাঙ্ক কত? 2 রো, তাহলে 2 রো ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 2L ডিভাইডেড বাই ব্যাসার্ধ কত? না, আমরা জানি বাই কি হয়? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাই দ্বিতীয় তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে ধরো আমি A2 দিয়ে লিখছি, মানে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে ধরো আমি A2 দিয়ে লিখছি, কারণ একটাকে A দিয়ে লিখেছি বলে অন্যটাকে A2 দিয়ে লিখছি। ঠিক আছে, এবার এই A2-র মানটা কার সাথে সমান হবে? যদি আমরা ব্যাসার্ধ দিয়ে লিখতে চাই তাহলে তুমি কি বলবে? 2 রো ইন্টু 2L ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। আর মানে কি? ব্যাসার্ধের স্কোয়ার। তার মানে দ্বিতীয় তারটার ব্যাসার্ধ কত? 2R, তার মানে এখানে হয়ে যাবে কত? 2R তার স্কোয়ার। 2R তার স্কোয়ার। দেখো ভালো করে একবার জায়গাটা, যে রোধ মানে কি? রোধ মানে হচ্ছে, ফর্মুলা হচ্ছে রোধের কি? রো এল বাই এ। রো মানে হচ্ছে রোধাঙ্ক। এবার এখানে তো রোধাঙ্কটা রো নয়, 2 রো, তার জন্য 2 রো বসিয়েছি। ইন্টু দৈর্ঘ্য, তারটার দৈর্ঘ্য কত? 2L, তার জন্য 2L বসিয়েছি, বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটাকে আমরা A2 দিয়ে লিখছি। কোনটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল? মোটা তারটার। মানে এই যা হচ্ছে এই ক্ষেত্রফলটাকে বলা হচ্ছে। এবার আমরা জানি এই তারটার ব্যাসার্ধ কত? 2R। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হয়ে যাবে? বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা বসিয়ে দিলাম, পাই আর স্কোয়ার। আর মানে কি? ব্যাসার্ধের স্কোয়ার, কিন্তু ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধটা আর নয়, 2R, তার জন্য 2R তার স্কোয়ার। চলো বোঝা গেছে? তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করো। তাহলে ক্যালকুলেশন করলে দেখো মানটা কত আসছে। এদিকে হচ্ছে 2 রো ইন্টু 2L
ডিভাইডেড বাই 4πr²। চলো এটাকে আমি এভাবেই রাখছি, কাটাকাটি করা যাবে কিন্তু করছি না। 2 নম্বর সমীকরণ দিলাম, তাহলে একটা R1 এর মান পেলাম, একটা R2 এর মান পেলাম। এবার কিভাবে নির্ণয় করব? আমাকে R1 এর মান বলে দিয়েছে 20, তাহলে R2 এর মান কত? তাহলে কিভাবে নির্ণয় করব? তুমি প্লেন যেটার মান তোমাকে নির্ণয় করতে হবে, কার মান নির্ণয় করতে হবে? R2, তার মানে সেটাকে ওপরে রাখবে, আর যেটার মান বলে দেবে তাকে নিচে দিয়ে ভাগ করে দেবে। তার মানে R2/R1 এর মানটাকে তুমি নির্ণয় করো। তাহলে দেখো অঙ্কটা সলভ হয়ে যাবে। R2 এর মান কত? চলো R2 এর মান কত? R2 এর মান হচ্ছে 2 রো ইন্টু 2l ডিভাইডেড বাই 4πr² বাই R1 এর মান কত? R1 এর মান হচ্ছে রো l বাই πr²। তাহলে এটাকে আমরা এক লাইনে লেখার চেষ্টা করি। তাহলে R2 মান বসিয়ে দেবে না কিন্তু, R2 R1 এরগুলো মান বসাবো না, সব শেষে বসাবো। তাহলে দেখো কত আসছে, 2 রো ইন্টু 2l, আচ্ছা, বাই 4πr² ইন্টু, এটা কি হয়ে যাবে? ভাগ আছে, এই যে ভাগ আছে, মানে নিচের রাশিটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে উল্টে গেলে হয়ে যাবে কত? πr² বাই রো l। এবার দেখো এই 2 নিচের 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 2 4, আর সেই 4 এখানে 4কে কেটে ক্যান্সেল হয়ে যাচ্ছে। সেটা আমরা আগেও এখানে কাটতে পারতাম, কিন্তু এখানে কেটে যাচ্ছে, তাই অনেক সময় দেখবে এরকম কাটবে না। তো সেই জন্য আমরা পুরো প্রসেসটাকে দেখলাম যে কীভাবে অঙ্কটাকে সলভ করব। তাহলে যেটার মান বার করতে দেবে সেটা বাই প্রথমটা করে দেবো। তো সেটা বাই প্রথমটা করে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করবো। এবার এখানে কেটে যাচ্ছে সব কটা, তাহলে সব কটা কেটে যাবে। এই 2, এখানে এই 2, আর এখানে এই 4 ক্যান্সেল হয়ে গেল। তারপর দেখো এখানে দেখো πr² ক্যান্সেল হয়ে যাবে। এই যে রো এল, এখানে রো এল ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সব কেটে যাচ্ছে এদিক থেকে। তাহলে কেটে গেলে দেখো ফাইনালি পড়ে থাকছে কত না, R2/R1 সমান হচ্ছে কত? সব কেটে গেছে মানে 1। তাহলে R2 ইকুয়াল টু কত আসছে? R1টা দিয়ে গুণ করে দাও কোনাকোনি, তাহলে R2 ইকুয়াল টু R1। তাহলে এই R1 এর মান তো আমরা জানি, কত R1 এর মান? 20 ওহম। তাহলে R2 এর মান কত হবে? তাহলে R2 এর মান হয়ে যাবে কত? 20 ওহম। মানে দুটো তারেরই কিন্তু কি হচ্ছে? দুটো তারেরই রোধটা কিন্তু সমান হচ্ছে। এবার তুমি বলবে যে কেন রোধটা কি করে সমান হচ্ছে? কারণ এখানে তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেড়ে গেছে। দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেড়ে গেছে, দৈর্ঘ্যটাও তো বেড়ে গেছে। দুটো এমনভাবেই বেড়েছে যাতে করে রোধটা কি হচ্ছে? সমান হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই প্রথম তারটার রোধও যদি 20 ওহম হয়, দ্বিতীয় তারটার রোধও কী হবে? 20 ওহম। কীভাবে সলভ করবো অঙ্কটা? প্রসেসটা বোঝা গেছে। দুজনাকার রোধ বার করব, তারপর যার মান বার করতে দেবে আর একজনের মান বলে দেওয়া থাকবে, যেটার মান বার করতে দেবে সেইটা বাই যার মান বলে দেওয়া থাকবে। তাহলে এখানে R1 এর মান বলে দিয়েছে বলে আমি R2/R1 করছি। করার পর কি করব? প্রত্যেকটার মান বসাবো, ক্যালকুলেট করব। করার পর শেষকালে আমরা দেখব R2 সমান কী আসছে। তাহলে R2 সমান এখানে আমার R1 চলে আসছে। তাহলে R1 এর মান আমি জানি বলে R2 এর মানটা নির্ণয় করে নিলাম। যদি ধরো এরকম আসতো R2 = 2R1, তাহলে তখন R1 এর জায়গায় 20 বসাতাম, দিয়ে 20 × 2 মানে 40 হতো, তাহলে R2 এর মান 40 আসতো। এরকম টাইপের বলতে চাইছি ব্যাপারটা, যে এরকম হবে। এখানে সব কেটে গেল বলে R2 = R1 এলো। চলো ক্লিয়ার? তো এই ধরনের একটা অঙ্কও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে রোধাঙ্কের সাথে উষ্ণতার সম্পর্ক কী পরিবাহীর ক্ষেত্রে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে আর অতি পরিবাহীর ক্ষেত্রে। দেখো আমরা আগের দিন কি ফর্মুলা পেয়েছিলাম? আমরা আগের দিন একটা ফর্মুলা পেয়েছিলাম যে R = রো L/A। তার মানে রোধ সমান হচ্ছে রোধাঙ্ক ইন্টু দৈর্ঘ্য বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার দেখো যদি আমি তোমাকে বলি যে L আর A এর মানটা যদি ধ্রুবক থাকে সব সময়, তাহলে Rটাও ওপরে আছে, আবার রোটাও ওপরে আছে। তাহলে আর এর সাথে রো এর সম্পর্ক কি? সমানুপাতি সম্পর্ক, কারণ দুটোই কি আছে? ওপরে আছে। তার মানে রোধ যদি বাড়ে তাহলে রোধাঙ্ক বাড়বে, রোধ যদি কমে তাহলে রোধাঙ্ক কমবে, কারণ রোধের সাথে রোধাঙ্কের সম্পর্ক হচ্ছে সমানুপাতি সম্পর্ক। বা আমরা রোধাঙ্কের যে ফর্মুলা পেয়েছিলাম সেখানে কি বলেছিলাম না, নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটি উপাদানের তৈরি একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যেকার রোধকে রোধাঙ্ক বলে। কাকে রোধাঙ্ক বলছে? একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের রোধকে রোধাঙ্ক বলছে। তার মানে অবশ্যই রোধের মান বাড়লে রোধাঙ্কের মান বাড়বে, রোধের মান কমলে রোধাঙ্কের মান কমবে। চলো এটা ক্লিয়ার? তবে রোধাঙ্ক কিন্তু রোধের ওপর নির্ভর করে। রোধের মান যদি বাড়া কমা হয় তাহলে রোধাঙ্কের মান বাড়া কমা হবে। এবার আমরা দেখবে আগের ক্লাসে একটা জিনিস জেনেছিলাম যে
পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধের কেমন পরিবর্তন হয় বলো? যে উষ্ণতা বাড়লে, রোধাঙ্ক বলছি না কিন্তু, রোধ বলছি, উষ্ণতা বাড়লে রোধের মান কি হয়? বাড়ে। মনে পড়ছে? পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে। তাহলে যদি রোধ উষ্ণতা বাড়লে বাড়ে, তাহলে রোধাঙ্ক কি হবে? রোধাঙ্ক উষ্ণতা বাড়লে, এটা বাড়লে লেখো, উষ্ণতা বাড়লে কি হয়ে যাবে? রোধাঙ্কও বাড়বে। ক্লিয়ার? যেহেতু উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়ছে, তাহলে রোধ বাড়া মানে কি? রোধাঙ্কটাও বেড়ে যাওয়া। চলো তারপর অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম? অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে উষ্ণতা বাড়লে রোধটা কমে যায়। কার ক্ষেত্রে? অর্ধপরিবাহীর ক্ষেত্রে। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়লে রোধ কমে যায়, তাহলে উষ্ণতা বাড়লে রোধাঙ্কও কি হয়ে যাবে? রোধাঙ্কও কমে যাবে। ক্লিয়ার? অতি পরিবাহীর কনসেপ্টটা একটু আলাদা, ওটা আমি পরে আসছি। চলো বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে যেহেতু পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, তার জন্য উষ্ণতা বাড়লে রোধাঙ্ক কি হবে? বাড়বে। আবার উষ্ণতা বাড়লে যেহেতু অর্ধপরিবাহীর রোধ কমে যায়, তার মানে উষ্ণতা বাড়লে রোধাঙ্ক কি হয়ে যাবে? কমে যাবে। চলো এবার এই দুটো গ্রাফকে দেখা যাক। দেখো এইটা হচ্ছে উপরের দিকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর রোধাঙ্ককে নিয়েছি, এক্স অ্যাক্সিস বরাবর উষ্ণতাটাকে নিয়েছি। এবার পরিবাহীর ক্ষেত্রে গ্রাফটা কেমন হয়? গ্রাফটা হয় এরকম টাইপের। এবার তুমি কি করে বুঝবে যে এই গ্রাফটাতে উষ্ণতাও বাড়ছে রোধাঙ্কও বাড়ছে? তার জন্য তুমি তিনটে পয়েন্ট কল্পনা করো। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, তিনটে পয়েন্ট কল্পনা করলে এবার ওই তিনটে পয়েন্টে, এক মিনিট, ওই তিনটে পয়েন্টের উষ্ণতা কত? ধরো আমি বললাম এই পয়েন্টে উষ্ণতার মান কত হবে, তাহলে তার জানার জন্য আমাকে কী করতে হবে না, একটা উষ্ণতার অক্ষের ওপর আমাকে একটা লম্ব টানতে হবে। তাহলে এই পয়েন্টের জন্য উষ্ণতা কত? এইটা। সিমিলারলি এই পয়েন্টের জন্য উষ্ণতা কত? তুমি আবার একটা লম্ব টেনে দাও, এইটা। এই পয়েন্টেরটার জন্য উষ্ণতা কত? তুমি আবার একটা লম্ব টেনে দাও, বলবে উষ্ণতা হবে যেখানে ছেদ করবে সেটা। তাহলে এই পয়েন্টের জন্য উষ্ণতা এটা, এই পয়েন্টটার জন্য উষ্ণতা এটা, এই পয়েন্টটার জন্য উষ্ণতা হচ্ছে কত? এইটা। এবার দেখো এই পরিবাহীতে রোধাঙ্কের মান কত? তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে একটা রোধাঙ্কের ওপর লম্ব টানতে হবে। এই পয়েন্টে উষ্ণতার মান জানতে গেলে উষ্ণতার অক্ষের ওপর লম্ব টানবো, রোধাঙ্কের মান জানতে গেলে রোধাঙ্কের অক্ষের ওপর লম্ব টানবো। তাহলে রোধাঙ্কের অক্ষটা হচ্ছে এইটা, তাহলে এর ওপর লম্ব টানবো। তাহলে লম্ব টানলাম মানে এই পয়েন্টটায় যে মানটা আসবে সেটাই হচ্ছে এই বিন্দুর জন্য রোধাঙ্কের মান। সিমিলারলি এই বিন্দুর জন্য রোধাঙ্কের মান কত হবে? তুমি বলবে এদিকে আবার একটা লম্ব টানতে, তাহলে এখানে লম্ব টানলাম, কারণ এইটা হবে রোধাঙ্কের মান। আবার এই বিন্দুর জন্য রোধাঙ্কের মান কত হবে? এখানে আবার একটা লম্ব টানতে হবে, তার মানে এই মানটা হবে রোধাঙ্কের মান। তাহলে দেখো এই বিন্দু থেকে যত আমরা আস্তে আস্তে ওপরের দিকের বিন্দুগুলোতে যাচ্ছি, উষ্ণতার মান কি হচ্ছে? উষ্ণতার মান কি হচ্ছে? বাড়ছে। রোধাঙ্কের মান কি হচ্ছে? বাড়ছে। তাহলে দেখো আমরা বলতে পারি উষ্ণতা বাড়লে রোধাঙ্ক বাড়ে। কার ক্ষেত্রে? পরিবাহীর ক্ষেত্রে। চলো ক্লিয়ার কথাটা? সেই জন্য গ্রাফটা হয় এরকম টাইপের। কোনো অসুবিধা? চলো এবার হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধাঙ্ক কি হয়ে যায়? কমে যায়। তাহলে আমরা কি করে বুঝবো এই গ্রাফটাতে উষ্ণতা বাড়লে রোধাঙ্ক কমে যাচ্ছে? সেম প্রসেস, তুমি তিনটে বিন্দু কল্পনা করে নাও মনে মনে, একটা দুটো তিনটে। এই বিন্দুতে উষ্ণতা কত জানতে গেলে উষ্ণতা অক্ষের ওপর লম্ব টানতে হবে, লম্ব টেনে দিলাম, যেখানে ছেদ করলো সেটা হচ্ছে উষ্ণতা। এই বিন্দুর জন্য উষ্ণতার মান। আবার এই বিন্দুর জন্য উষ্ণতার মান কত? আবার একটা লম্ব টানো, এখানে ছেদ করলো, এটা হচ্ছে উষ্ণতার মান। এই বিন্দুর জন্য উষ্ণতার মান কত? ছেদ করলো, এটা হচ্ছে উষ্ণতার মান। তার মানে যত আমরা এদিক থেকে এদিকে আসছি উষ্ণতার মান কি হয়ে যাচ্ছে? বাড়ছে। উষ্ণতার মান কি হচ্ছে? বাড়ছে। দেখো রোধাঙ্ক কি হচ্ছে ভালো করে খেয়াল করবে। এই বিন্দুতে রোধাঙ্ক কত? তাহলে রোধাঙ্কের অক্ষের ওপর লম্ব, মানে এইটা হচ্ছে রোধাঙ্কের মান। এই বিন্দুতে রোধাঙ্ক কত? আবার রোধাঙ্কের অক্ষের ওপর লম্ব, এটা হচ্ছে রোধাঙ্কের মান। এই বিন্দুতে রোধাঙ্ক কত? তুমি বলবে এখানে আবার লম্ব, তার মানে এইটা হচ্ছে রোধাঙ্কের মান। তাহলে উষ্ণতা তো বাড়ছে, যত আমরা এরকমভাবে নিচের দিকে নামছি উষ্ণতা কি হচ্ছে? বাড়ছে। কিন্তু রোধাঙ্কের মান কি হয়ে যাচ্ছে? খেয়াল করো, নিচের দিকে নেমে চলে আসছে, মানে কমে যাচ্ছে। তাহলে এই জন্য অর্ধপরিবাহীর ক্ষেত্রে গ্রাফটা হয় এরকম টাইপের। চলো বোঝা গেছে? তাহলে উষ্ণতা বাড়লে পরিবাহীর ক্ষেত্রে রোধ কি হয়? বাড়ে। রোধাঙ্ক কি হয়? বাড়ে। কেন? কারণ রোধ বাড়া মানে রোধাঙ্ক বেড়ে যাবে। সেই জন্য উষ্ণতা বাড়লে পরিবাহীর ক্ষেত্রে রোধ এবং রোধাঙ্ক দুটোই বাড়ে। চলো ক্লিয়ার? তারপর অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়? অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে যায়, তাহলে রোধাঙ্ক কি হবে? রোধাঙ্কও কমে যাবে, তার জন্য রোধাঙ্ক কি হয়ে যায়? কমে যায়। এবার আমরা দেখব যে এই অতি পরিবাহী কাকে বলে। দেখো অতি পরিবাহী মানে হচ্ছে যে পরিবাহীর, ধরো কোনো একটা পরিবাহী আছে, সেই পরিবাহীটার উষ্ণতা আমরা আস্তে আস্তে কমাচ্ছি, কমাতে কমাতে যদি এমন একটা উষ্ণতা পাই যে উষ্ণতাতে পরিবাহীটার রোধ বা রোধাঙ্ক শূন্য হয়ে যায়, তাহলে সেই উষ্ণতায় ওই পরিবাহীটাকেই আমরা বলবো অতি পরিবাহী।
তার মানে অতি পরিবাহী কি? অতি পরিবাহী মানে পরিবাহী। যেমন তুমি বলতে পারো পারদ হচ্ছে একটা পরিবাহী, পারদ হচ্ছে আবার একটা অতি পরিবাহীও। কীভাবে? কারণ তুমি যদি লেখো এক্সাম্পলটা তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। 4.2 K উষ্ণতায় পারদ হলো অতি পরিবাহী। নামটা দিকে ভালো করে তাকাও, অতি পরিবাহী মানে প্রচুর পরিবাহী, এরকম ব্যাপারটা। পরিবাহীর মধ্য দিয়ে কি হয়? কারেন্ট প্রবাহিত হয়। কিন্তু অতি পরিবাহী মানে কি? ওর মধ্য দিয়ে অনেক বেশি কারেন্ট প্রবাহিত হবে, সেই জন্যই তো আমি তাকে অতি পরিবাহী বলছি। তাহলে কী লিখেছি? 4.2K উষ্ণতায় পারদ হচ্ছে অতি পরিবাহী। মানে ধরো আমি বললাম উষ্ণতা হচ্ছে 10 কেলভিন, তাহলে 10 কেলভিন উষ্ণতায় কিন্তু পারদ পরিবাহীর মতো আচরণ করবে। এবার 10 থেকে যখন তুমি কমাতে কমাতে আসবে, 10, 9, 8, 7 করে কমাতে কমাতে আসবে উষ্ণতার মানটা, তখন দেখবে এই 4.2K উষ্ণতায় পারদের রোধাঙ্ক বা বলো রোধ দুটোই জিরো হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। আর যখনই রোধ বা রোধাঙ্ক শূন্য হয়ে যাবে, রোধ শূন্য হয়ে যাওয়া মানে কি? তার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তার জন্য সেই উষ্ণতায় ওই পরিবাহীটাকেই আমরা বলবো অতি পরিবাহী। ক্লিয়ার? তার মানে অতি পরিবাহী মানে কিছুই নয়, কোনো একটা পরিবাহী যার একটা নির্দিষ্ট উষ্ণতায় রোধ বা রোধাঙ্ক শূন্য হয়ে যায়, তাকে আমরা বলবো অতি পরিবাহী। চলো ক্লিয়ার? দেখো গ্রাফটা কেমন হয় অতি পরিবাহীর ক্ষেত্রে? উষ্ণতার সাথে রোধাঙ্কের গ্রাফটা হয় এরকম টাইপের। দেখো ব্যাপারটা কেমন। ধরো আমি বললাম এখানে দুটো পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট নিলাম, আর এই একটা পয়েন্ট নিলাম। এবার দেখো এই তিনটে পয়েন্টে আমরা উষ্ণতার মানটাকে দেখব যে কীরকমভাবে চেঞ্জ হচ্ছে। দেখো আমি যদি বলি যে এই পয়েন্টে উষ্ণতা কত, তুমি বলবে এখান থেকে একটা উষ্ণতা অক্ষের ওপর আমাকে লম্ব টানতে হবে। দেখো আমি একটা লম্ব টানলাম, তাহলে যেখানে ছেদ করলো এটা হচ্ছে উষ্ণতার মান। তাহলে এই বিন্দুর জন্য উষ্ণতা হচ্ছে কত? এটা। এই বিন্দুটার জন্য উষ্ণতা কত হবে? সিমিলারলি একই প্রসেসে আমরা উষ্ণতা অক্ষের ওপর লম্ব টানবো, তাহলে এই বিন্দুটা হচ্ছে উষ্ণতার মান। এই বিন্দুর জন্য উষ্ণতা কোনটা? এইটা। এবার আমি যদি বলি এই বিন্দুর জন্য উষ্ণতা কত, তাহলে তুমি বলবে বিন্দুটা উষ্ণতা অক্ষের ওপরেই অবস্থিত, তার মানে এটাই হচ্ছে উষ্ণতার মান। তার মানে আমরা উষ্ণতাকে কি করছি? যত এই পয়েন্ট থেকে এখানে, এই পয়েন্ট থেকে এখানে আসছি, উষ্ণতার মান কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। ভালো করে দেখো উষ্ণতার মানটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এবার দেখো রোধাঙ্কের মানের কেমন চেঞ্জ হচ্ছে। দেখো এই বিন্দুটার জন্য রোধাঙ্ক কত হবে? তাহলে আমাকে রোধাঙ্কের যে ওই বিন্দু থেকে রোধাঙ্ক অক্ষের ওপরে একটা কী করতে হবে? লম্ব টানতে হবে। এখানে ছেদ করলো, মানে এই বিন্দুর জন্য রোধাঙ্ক এটা। এবার এই বিন্দুর জন্য রোধাঙ্ক কত? সিমিলারলি একই প্রসেসে আমাকে এখানে একটা লম্ব টানতে হবে, এইটা হচ্ছে রোধাঙ্কের মান এই বিন্দুর জন্য। এবার এই বিন্দুর জন্য রোধাঙ্ক কত? এই বিন্দুর জন্য রোধাঙ্ক কত? রোধাঙ্কের মান কত? ভালো করে খেয়াল করো, এই বিন্দুটা উষ্ণতা অক্ষের ওপর অবস্থিত, এর কিন্তু রোধাঙ্কের দিকে কোনো মান নেই, তার মানে রোধাঙ্কের মান কত? শূন্য। তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতায় এই তুমি যে গ্রাফটা এঁকেছো, এই গ্রাফটাতে রোধাঙ্কের মান কত হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। তার জন্য এই উষ্ণতাতে আমরা ওই পরিবাহীটাকেই বলবো কি? অতি পরিবাহী। কি বলবো? অতি পরিবাহী। দেখো এই গ্রাফটা কেমন? এই গ্রাফটা হচ্ছে পরিবাহীর মতো। দেখো আমরা যে গ্রাফটা পেয়েছি পরিবাহীর, এই যে পরিবাহীর মতো গ্রাফটা কোথায়? না এই জায়গায়। তাহলে এই পুরো গ্রাফটা হচ্ছে কার মতো? পরিবাহীর মতো। কোনো সমস্যা নেই এটাতে। কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতায় ওই পরিবাহীটারই রোধ বা রোধাঙ্ক কত হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। তার মানে তার রোধ শূন্য হয়ে গেছে, মানে তার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণ কারেন্ট যাবে। তার মানে ওই উষ্ণতাতে আমরা ওই পরিবাহীটাকে কি বলবো? অতি পরিবাহী। ক্লিয়ার? আর যে উষ্ণতায় রোধটা শূন্য হয়ে যায়, যে উষ্ণতায় কোনো একটা পরিবাহীর রোধ বা রোধাঙ্ক শূন্য হয়ে যায়, সেই উষ্ণতাটাকে আমরা বলি সংকট উষ্ণতা, যাকে লিখবো কি দিয়ে? টিসি। কি দিয়ে লিখবো? টিসি, ক্রিটিক্যাল টেম্পারেচার। সেই জন্য টিসি বা সংকট উষ্ণতা। তার মানে এখানে টিসি বলতে কি বোঝাচ্ছে? টিসি বলতে বোঝাচ্ছে সংকট উষ্ণতা। তাহলে সংকট উষ্ণতা কাকে বলছে? যে উষ্ণতায় কোনো একটা পরিবাহীর রোধ বা রোধাঙ্ক শূন্য হয়ে যায়, সেই উষ্ণতাটাকে আমরা বলবো সংকট উষ্ণতা। আর সেই উষ্ণতাতে ওই পরিবাহীটা কার মতো আচরণ করবে? অতি পরিবাহীর মতো আচরণ করবে। কার মতো? অতি পরিবাহীর মতো আচরণ করবে, কারণ তার রোধ বা রোধাঙ্কের মান কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। চলো ক্লিয়ার? যেমন তোমাকে যদি আমি বলি, এবার পারদের এক্সাম্পলটা দেখো। 4.2K উষ্ণতায় পারদ হলো অতি পরিবাহী। মানে কি? 4.2K উষ্ণতায় পারদের রোধ বা রোধাঙ্ক কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। তার জন্য পারদের মধ্য দিয়ে প্রচুর পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে পারে। এই উষ্ণতায় পারদের মধ্য দিয়ে প্রচুর পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে পারে। তার জন্য এই উষ্ণতায় পারদ হচ্ছে একটা কি? অতি পরিবাহী।
বা তোমাকে এরকম প্রশ্ন দিতে পারে যে পারদের ক্ষেত্রে সংকট উষ্ণতার মান কত, তাহলে পারদের ক্ষেত্রে সংকট উষ্ণতার মান কত, 4.2 কেলভিন। চলো ক্লিয়ার এতদূর পর্যন্ত। তাহলে এই গেল উষ্ণতার সাথে রোধাঙ্কের যে লেখচিত্র, সেই লেখচিত্রগুলো। এক হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক কি হয়, বাড়ে। আচ্ছা, অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক কি হয়ে যায়, কমে যায়। আর অতি পরিবাহীর ক্ষেত্রে কি না, অতি পরিবাহী মানে হচ্ছে এমন একটা পরিবাহী যেই পরিবাহীটা একটা নির্দিষ্ট উষ্ণতায় রোধাঙ্ক শূন্য হয়ে যাবে। আর রোধাঙ্ক শূন্য হয়ে যাওয়া মানে তার মধ্য দিয়ে প্রচুর তড়িৎ প্রবাহিত হওয়া। তার জন্য আমরা ওই উষ্ণতায় ওই পরিবাহীটাকে বলবো কি, অতি পরিবাহী। এক্সাম্পল কি, 4.2 উষ্ণতায় পারদ হচ্ছে অতি পরিবাহী। যেমন 4.2 থেকে বেশি উষ্ণতায় পারদ কিন্তু এটা পরিবাহীর মতো আচরণ করবে, কিন্তু যখনই উষ্ণতাকে তুমি কমিয়ে কমিয়ে 4.2 কেলভিনে নিয়ে আসবে, তখন পারদের রোধাঙ্ক শূন্য হয়ে যাবে, পারদ অতি পরিবাহীর মতো আচরণ করবে। চলো ক্লিয়ার। এবার এখানে এক্সাম্পলগুলো মনে রাখবে, আর একবার লিখে দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসে। অর্ধপরিবাহীর এক্সাম্পল কি, জার্মেনিয়াম, দেখবে তোমাদের প্রত্যেকের বইয়ে লেখা আছে জার্মেনিয়াম আর একটা সিলিকন। পরীক্ষায় এটা প্রায়ই জিজ্ঞাসা করে যে তোমার অর্ধপরিবাহীর এক্সাম্পল কি। তাহলে অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে কি, জার্মেনিয়াম, সিলিকন। পরিবাহীর এক্সাম্পল কি, পরিবাহী মানে হচ্ছে যে কোনো ধাতু তুমি ভাবতে পারো, লোহা ভাবতে পারো, তামা ভাবতে পারো, যে কোনো ধাতু তুমি ভাবতে পারো, লোহা, তামা, ডট ডট ডট, যে কোনো ধাতুর নাম তুমি বসাতে পারো, সে প্রত্যেকটাই হচ্ছে পরিবাহী। আচ্ছা, আরেকটা কি, আরেকটা হচ্ছে অতি পরিবাহী। এক্সাম্পল কি, 4.2 উষ্ণতায় পারদ। পারদ কিন্তু অতি পরিবাহীর এক্সাম্পল নয়। অতি পরিবাহীর এক্সাম্পল দিতে গেলে তোমাকে উষ্ণতাটাকেও ইন্ডিকেট করতে হবে যে 4.2 উষ্ণতায় পারদ হচ্ছে অতি পরিবাহী। চলো ক্লিয়ার এতদূর পর্যন্ত, লিখে নাও। চলো আমরা আরও একটা ছোট্ট টার্ম দেখে নেব যে রোধের উষ্ণতা গুণাঙ্ক ব্যাপারটা কি। রোধের উষ্ণতা গুণাঙ্ক ব্যাপারটা কি, চলো ধরো আমি বললাম দুটো তার আছে। দেখো এর সংজ্ঞা টঙ্গা তোমাদের কিন্তু আসবে না, তোমাকে এখানে একটু ব্যাপারটা বুঝতে হবে, কারণ এখান থেকে দেখবে তোমাদের এমসিকিউ প্রশ্ন দিয়ে দিতে পারে। সেই জন্য এমসিকিউটা বোঝার জন্য আমরা এখানে শুধুমাত্র রোধের উষ্ণতা গুণাঙ্ক টার্মটা কি সেটাকে বুঝে নেব। সংজ্ঞা আমার জানার কিন্তু দরকার নেই, তোমাদের সংজ্ঞা আসবে না। দেখো রোধের উষ্ণতা গুণাঙ্ক কি, ধরো আমি একটা তার নিলাম, এই তারটার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধের মান দেখলাম R0। ঠিক আছে, একটা তার আছে, তারটার উষ্ণতা যখন 0 ডিগ্রি তখন দেখলাম তার রোধ হচ্ছে কত, R0। আচ্ছা, এবার এই তারটাকে তুমি কি করলে, তাপ দিলে। তাহলে তাপ দিলে মানে কি, তার উষ্ণতা পরিবর্তন হয়ে গেল। তুমি কি করেছো, তাপ দিয়েছো, তাহলে রোধটা, তারটার কি হয়ে গেছে, উষ্ণতা বেড়ে গেছে। তাপ দেওয়া মানে তার উষ্ণতা বেড়ে যাবে। তাহলে এই তারটার উষ্ণতা কত হয়ে গেল, 0 ডিগ্রি ছিল, আমি ধরে নিলাম বেড়ে গিয়ে T ডিগ্রি হয়ে গেল, T ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। ঠিক আছে, তুমি তাপ দিয়েছো তারটাতে, তাহলে তারটার উষ্ণতা 0 ডিগ্রি ছিল, বেড়ে গিয়ে T ডিগ্রি হয়ে গেছে। এবার যখন উষ্ণতা বেড়ে গেছে তখন রোধ কি হয়ে যাবে, রোধ কি হয়ে যাবে, রোধটা নিশ্চয়ই আর R0 থাকবে না, রোধটা পরিবর্তিত হয়ে যাবে, কারণ রোধ উষ্ণতার উপর নির্ভর করে। তার মানে ধরো আমি ধরে নিলাম যে রোধটা কত হয়ে গেল, RT। তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি কোনো একটা তারের রোধ R0 হয়, যদি আমরা উষ্ণতাকে বাড়িয়ে দিই তাহলে তার রোধের পরিবর্তন হয়। আমরা ধরে নিলাম T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা হয়ে গেল কত, RT। ক্লিয়ার। তাহলে এদের মধ্যে যে সম্পর্ক, R0 আর RTর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে এরকম টাইপের। RT সমান হচ্ছে R0 ইন্টু 1 প্লাস আলফা টি, 1 প্লাস আলফা টি। এই আলফাটাকেই বলা হচ্ছে একটা ধ্রুবক, এই ধ্রুবকটাই হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। কি বললাম, রোধের উষ্ণতা, ঠিক যেমন আমরা দেখবে পড়েছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক সেরকম রোধের উষ্ণতা গুণাঙ্ক। কোনটাকে বলা হচ্ছে, এই আলফাটাকে বলা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। এবার তোমাদের প্রশ্ন কি দেয়, তোমাকে প্রশ্ন দেবে যে পরিবাহীর ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্কের মান ধনাত্মক না ঋণাত্মক। কার ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে। দেখো আমাকে তুমি বলো যে পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে না কমে। তুমি কি বলবে, পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে। তাহলে রোধ যদি বাড়ে, বৃদ্ধি পাচ্ছে, তার জন্য আলফার মানটা কি হয়ে যাবে, পজিটিভ। অর্থাৎ আলফার মানটা কি হয়ে যাবে, পজিটিভ। ক্লিয়ার। এই যে রোধের উষ্ণতা গুণাঙ্ক, এর মানটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। কিন্তু পরিবাহীর ক্ষেত্রে কি হবে না, যেহেতু পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ বাড়ছে, রোধ বাড়ছে, বাড়ছে বলে এই রোধের উষ্ণতা গুণাঙ্কের মান কেমন হবে না, ধনাত্মক হবে।
মানে প্লাস আলফা হবে। চলো ঠিক আছে। আচ্ছা, আরেকটা তোমাকে প্রশ্ন দেবে যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্কের মান কেমন হবে। অর্ধপরিবাহী, অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে কি হয়? উষ্ণতা বাড়লে রোধ কি হয়ে যায়? কমে যায়। উষ্ণতা বাড়লে রোধ কি হয়ে যায়? কমে যায়। কার ক্ষেত্রে? অর্ধপরিবাহীর ক্ষেত্রে। তাহলে যেহেতু কমে যাচ্ছে, তাহলে কমে যাওয়া মানে কি আমরা ঋণাত্মক চিহ্ন দিয়ে বুঝি। তার জন্য এই রোধের উষ্ণতা গুণাঙ্কের মানটা অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়? ঋণাত্মক। এই প্রশ্ন দুটো তোমাদের পরীক্ষায় অনেক সময় এমসিকিউতে জিজ্ঞাসা করে। ঋণাত্মক মানে কি? আমরা মাইনাস আলফা বলবো। তার মানে আলফাটা হচ্ছে কি? এই যে আরটি সমান R01 প্লাস আলফা টি, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ, তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এরকম যে আরটি সমান R01 প্লাস আলফা টি। আলফাটা কি? একটা ধ্রুবক, যাকে আমরা বলি রোধের উষ্ণতা গুণাঙ্ক। এবার এর মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে, বৃদ্ধি পায়। তাহলে বৃদ্ধি পাই বলে আলফার মানটা কেমন হবে? ধনাত্মক, কারণ পজিটিভ দিয়ে আমরা বাড়াকে বোঝাই। আবার অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ কমে যায়, তাহলে কমে যাওয়া বোঝানোর জন্য আমরা নেগেটিভ ইউজ করি, তার জন্য এর মানটা কেমন হবে? ঋণাত্মক। তাহলে এই প্রশ্ন দুটো তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে, পরিবাহীর ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্কের মান কেমন হয়? ধনাত্মক হয়। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্কের মান কেমন হয়? ঋণাত্মক হয়। চলো বোঝা গেছে? এই জায়গাটা একটুখানি লিখে নাও। চলো এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পরিবাহিতা কাকে বলে। ফাইনালি এবার আমরা এলাম কোথায়? পরিবাহিতাতে। তাহলে পরিবাহিতা কাকে বলে? চলো তার জন্য আমরা একটা ছবি এঁকে নিই। এখানে ধরো একটা তার আছে, এই তারের মধ্য দিয়ে কি হচ্ছে? কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এই কারেন্টটাকে যখন প্রবাহিত হবে তখন কি হবে না, এই তারের একটা রোধ আছে, যেই রোধ কি করবে? তড়িৎটাকে প্রবাহিত হতে দেবে না, বাধা দেবে। রোধ কি করবে? কারেন্ট যাচ্ছে, রোধ কি করবে? বাধা দেবে, কারেন্টকে যেতে দেবে না। তার সত্ত্বেও কারেন্টটা কি থেমে যাচ্ছে? কারেন্টটা প্রবাহিত হয়ে যাচ্ছে। তার মানে রোধ যেমন তড়িৎ পরিবহনে বাধা দেয়, সেরকমই এই ধাতব তারটার ভিতরে এমন কোনো একটা ধর্ম আছে যে তড়িৎ পরিবহনে সাহায্য করছে। কারণ যদি কেউ একজন বাধা দেয়, তাহলে কেউ না কেউ তো সাহায্য করছে, তবেই তো সেই পার থেকে ওপারে চলে যেতে পারছে। যে সাহায্য করছে তাকেই আমরা বলবো তড়িৎ পরিবাহিতা। তাহলে রোধ কি? রোধ মানে হচ্ছে এমন একটা ধর্ম যেটা তড়িৎ পরিবহনে বাধা দেয়। আর পরিবাহিতা কাকে বলছে? পরিবাহিতাও হচ্ছে এমন একটা ধর্ম পদার্থের যার জন্য তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে, মানে রোধের ঠিক বিপরীত ঘটনা। রোধের ঠিক বিপরীত ঘটনা। তার জন্য দেখো সংজ্ঞাতে কি লেখা আছে না, রোধের অনন্যককে পরিবাহিতা বলে। রোধের যে উল্টো, রোধকে যদি আমরা উল্টে দিই তাহলে আমরা কি পাবো? পরিবাহিতা পাবো। ক্লিয়ার কথাটা? তাহলে রোধ মানে কি? রোধ মানে তড়িৎ পরিবহনে যে বাধা দেয়। আর পরিবাহিতা মানে কি? বাধা দেওয়ার পরও তড়িৎ চলে যাচ্ছে, তার মানে কেউ না কেউ সাহায্য করছে। তাহলে যে তড়িৎ পরিবহনে সাহায্য করে, তাকে, যে রাশিটা তড়িৎ পরিবহনে সাহায্য করে তাকে আমরা বলবো তড়িৎ পরিবাহিতা। লিখবো কিভাবে ম্যাথামেটিক্যালি? না, রোধের অনন্যককে বলা হচ্ছে পরিবাহিতা। চলো ক্লিয়ার? এবার ধরো কোনো একটা পরিবাহীর রোধ হচ্ছে আর, তাহলে পরিবাহিতা কত হবে? পরিবাহিতাকে আমরা কে দিয়ে লিখি? কে সমান কি হয়ে যাবে? রোধের অনন্যক। তাহলে অনন্যক বলতে কি? 1/r। আমি বললাম 3-এর অনন্যক, তাহলে 3-এর অনন্যক কত? 1/3। ঠিক সেই রকমই রোধের অনন্যক কত? 1/r। তাহলে পরিবাহিতা সমান হচ্ছে 1/r। দেখো আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম। চলো ক্লিয়ার? এই হচ্ছে পরিবাহিতার গল্প, যে পরিবাহিতা মানে হচ্ছে রোধের অনন্যক। পরিবাহিতা কি করবে? তড়িৎকে যেতে সাহায্য করবে। রোধ কি করবে? বাধা দেবে। চলো ক্লিয়ার? এবার যদি আমি দেখি যে পরিবাহিতার একক কি, এর এককটা আবার খুব মজার। তুমি এর এককটা দেখলে তোমার বেশ মজা লাগবে। দেখো এককটা কি হবে। দেখো পরিবাহিতার একক কি, তাহলে তুমি কি বলবে? পরিবাহিতার একক সমান 1/, রোধের একক। তাই তো? তুমি কি ফর্মুলা পেয়েছো? পরিবাহিতা সমান 1/, রোধ। তার মানে পরিবাহিতার একক সমান 1/, রোধের একক। তার মানে 1/ওহম। 1/ওহম। বা তুমি এটাকে এভাবেও বলতে পারো 1/ওহম। ওহম এককে কীভাবে লিখব? OHM, ওহম। তাই তো? এবার তাহলে এর এককটা কীভাবে লেখা হয়? 1/ওহম। তার মানে 1/ওহমটাকে তুমি উল্টে দাও, মানে এই হেডফোনের চিহ্নটাও কী হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে উল্টে গেলে কেমন হয়ে যাবে? এরকম হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে কি পরিবাহিতার একক। বা তুমি কি লেখা আছে? 1/ওহম, OHM, OHM উল্টে দাও, মানে পিছন দিক থেকে লেখা শুরু করো, তাহলে হয়ে যাবে কি? MHO, মো। তাহলে পরিবাহিতার একক কি? তুমি এই চিহ্নটা দিয়ে লিখতে পারো। এটাই হচ্ছে কার চিহ্ন? মোয়ের চিহ্ন। রোধের একক কি? ওহম, OHM, ওহম।
আর পরিবাহিতার একক কি, উল্টোটা, MHO, মো। চলো ক্লিয়ার, বোঝা গেছে? কারণ রোধের বিপরীতটাই পরিবাহিতা, তাহলে রোধের একক যদি OHM, ওহম হয়, তাহলে পরিবাহিতার একক হবে MHO, মো। লিখবো কিভাবে না, আমরা ওহমকে লিখি এইভাবে, আর মোকে লিখবো কিভাবে, উল্টো দেবো। এটাকে দেখো ঠিক উল্টে দিয়েছি ছবিটা। বা এই ওহম মো লেখা, এর চিহ্নটা হচ্ছে এরকম, এই মোটাকে অনেক সময় বলা হয় সিমেন্স। কি বলা হয়, সিমেন্স। তাহলে দেখো পরিবাহিতার আমরা তিনটে একক জানতে পারলাম, যে পরিবাহিতার একক কি, মো, মো তার চিহ্ন হচ্ছে এইটা, অথবা সিমেন্স। চলো ক্লিয়ার। এরপর হচ্ছে পরিবাহিতাঙ্ক কাকে বলে। এরপর আমরা দেখব পরিবাহিতাঙ্ক কাকে বলছে। তাহলে রোধের অনন্যকে, পরিবাহিতাঙ্ককে সিগমা চিহ্ন দিয়ে লেখা হয়। এই চিহ্নটাকে আমরা বলবো সিগমা, সিগমা চিহ্ন দিয়ে আমরা লিখব। চলো, তাহলে পরিবাহিতা কি, রোধের অনন্যক। তাহলে পরিবাহিতাঙ্ক কি, রোধাঙ্কের অনন্যক। এভাবেও তুমি বলতে পারো। তাহলে তুমি এটা লিখতে পারো যে রোধাঙ্কের অনন্যককে পরিবাহিতাঙ্ক বলে। রোধের অনন্যককে পরিবাহিতা, আর রোধাঙ্কের অনন্যককে কি বলছে, পরিবাহিতা বলছে, পরিবাহিতাঙ্ক বলা হয়, পরিবাহিতাঙ্ক বলে। চলো ক্লিয়ার। তাহলে ম্যাথামেটিক্যাল ফর্ম কিভাবে লিখবো না, পরিবাহিতাঙ্ক সিগমা সমান কি, রোধাঙ্কের অনন্যক। তাহলে রোধাঙ্ক মানে কি, 1/ρ। তাহলে রোধাঙ্ক মানে হচ্ছে রো, তার অনন্যক মানে হচ্ছে 1/ρ। তাহলে 1/ρ ইকুয়াল টু কি, সিগমা, যেই সিগমাটাকে আমরা বলবো কি, পরিবাহিতাঙ্ক। চলো এ দুটো ক্লিয়ার। এরপর আমরা কি দেখব, এরপর দেখব পরিবাহিতার সাথে পরিবাহিতাঙ্কের সম্পর্ক। পরিবাহিতার সাথে পরিবাহিতাঙ্কের সম্পর্ক, তার মানে কে এবং সিগমা, এদের মধ্যে সম্পর্ক কি, এদের মধ্যে সম্পর্ক কি, এটা এবার আমরা এটা দেখার চেষ্টা করব। তাহলে চলো শুরু করবো কোথা থেকে, রোধ থেকে। দেখো আমরা কি জেনেছিলাম, পরিবাহিতা সমান হচ্ছে 1/রোধ, সেটাই পড়েছি। পরিবাহিতা মানে হচ্ছে রোধের অনন্যক, তাহলে পরিবাহিতা ইজ ইকুয়াল টু 1/রোধ। তারপর দেখো পরিবাহিতা সমান, আবার আমরা রোধ সমান কি জানি, ভালো করে খেয়াল করবে, রোধের জায়গায় আমি লিখতে পারি রো এল বাই এ। রোধ এর জায়গায় কি লিখলাম, রো এল বাই এ, কারণ রোধ সমান হচ্ছে রোধাঙ্ক ইন্টু দৈর্ঘ্য বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আর এর জায়গায় আমি লিখতে পারি রো এল বাই এ। চলো তারপর কি করছি, এদিকে দেখো কে সমান, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। এই এটা নিচে আছে, তুমি এই গুণ চিহ্নটাকে ভাগ চিহ্নটাকে গুণ আকারে লেখো, তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে হয়ে যাবে কত না এ বাই রো এল লিখতে পারি। আবার একটু এটাকে আমরা পরিষ্কার করে লিখছি, দেখো কিভাবে লিখছি, 1/ρ ইন্টু এ বাই এল লেখা যাবে। এ বাই রো এল সমান আমরা কি লিখতে পারি, 1/ρ ইন্টু এ বাই এল, কারণ এটাকে আমরা যদি গুণ করি তাহলে আগের টার্মটাকেই পাবো। এবার ভালো করে খেয়াল করো, এই 1/ρ সমান কি, একটু আগেই দেখলে 1/ρ অর্থাৎ রোধাঙ্কের অনন্যক, যাকে আমরা কি বলি, পরিবাহিতাঙ্ক। তার মানে তুমি কে সমান কি লিখতে পারো, 1/ρ এর জায়গায় পরিবাহিতাঙ্ক ইন্টু এ বাই এল। তাহলে পরিবাহিতার সাথে তুমি পরিবাহিতাঙ্কের একটা ফর্মুলা কিন্তু এখানে পেয়ে গেলে। ক্লিয়ার, বোঝা গেছে ব্যাপারটা, একদমই সোজা জায়গা। রোধের উল্টোটাকে বলবো পরিবাহিতা, তাহলে কে সমান হচ্ছে 1/r, আর রোধাঙ্কের উল্টোটাকে বলবো পরিবাহিতাঙ্ক, অর্থাৎ সিগমা সমান হচ্ছে 1/ρ। সম্পর্ক কিভাবে করব, কে সমান 1/r, আর এর জায়গায় মান পুট করে দেবো, দিয়ে এখানে দেখবো একটা 1/ρ টার্ম আসছে, সেই রোটাকে আমরা বলবো পরিবাহিতাঙ্ক সিগমা। তাহলে কে পরিবাহিতা সমান কে সিগমা মানে পরিবাহিতাঙ্ক ইন্টু এ মানে কি ছিল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল মানে কি ছিল, দৈর্ঘ্য। আর একটা জিনিস জানলাম, মজার জিনিস, সেটা হচ্ছে কি, রোধের একক কি, ওহম, OHM, পরিবাহিতার একক কি, উল্টো দিক থেকে MHO, মো। চিহ্ন কীরকম, রোধের চিহ্ন হচ্ছে এরকমভাবে সোজা আছে, রোধের চিহ্নটাকে আমরা উল্টে দেবো, অর্থাৎ উল্টো দিকে হেডফোন, সেটা হয়ে যাচ্ছে কার একক না, পরিবাহিতার একক, বা যাকে আমরা বলবো সিমেন্স। চলো ক্লিয়ার। এবার ফাইনালি আমরা এতদূর পেয়েছি কে এবং সিগমার সম্পর্ক, পরিবাহিতার সাথে পরিবাহিতাঙ্কের সম্পর্ক। এবার আমরা এদিকে একটু দেখবো যে পরিবাহিতাঙ্কের এককটা তাহলে কি।
এইটা তোমাদের একবার প্রশ্ন এসেছিল মাধ্যমিকে যে পরিবাহিতাঙ্কের একক কী। দেখো ভালো করে, আমরা ফর্মুলা কি পেয়েছি, পরিবাহিতাঙ্ক কে সমান হচ্ছে সিগমা এ বাই এল, এটা সম্পর্ক পেয়েছি। কার একক বার করতে চাইছি, পরিবাহিতাঙ্কের একক। কার একক, পরিবাহিতাঙ্কের একক। তার মানে পরিবাহিতাঙ্ক সমান কত হচ্ছে, সিগমা সমান কত হচ্ছে, গুণ করে দাও, কে এর সাথে এল গুণ হবে, ডিভাইডেড বাই কত চলে আসবে, এ হয়ে যাবে। দেখো সিগমা সমান কত আসছে সমীকরণটা থেকে, এই সমীকরণটা কি এখানে লিখেছি, এখানে সিগমা সমান বার করলাম কত, কে এল বাই এ। কার একক বার করতে চাইছি, সিগমার একক, অর্থাৎ পরিবাহিতাঙ্কের একক। তাহলে হেডিং করে ফেলো পরিবাহিতাঙ্কের একক। চলো ভালো করে দেখবে এবার, হ্যাঁ, পরিবাহিতাঙ্কের একক। দেখো পরিবাহিতাঙ্কের একক কি হবে, পরিবাহিতাঙ্কের একক সমান পরিবাহিতার একক ইন্টু দৈর্ঘ্যের একক বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক। প্রত্যেকটার একক বসিয়ে দাও। পরিবাহিতার একক কি এখনই জানতে পেরেছি, মো, লিখবো কিভাবে, এই সিম্বলটা দিয়ে। আচ্ছা, দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক আমি বলতে পারি সেন্টিমিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক কি, ক্ষেত্রফলের একক হয়ে যাবে কি, বর্গ সেমি, বা আমরা বলবো সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কাটাকাটি করে দাও, সেন্টিমিটার আর সেন্টিমিটার স্কোয়ার, তাহলে কি চলে আসবে, তুমি বলবে মো পার সেন্টিমিটার, মো পার সেন্টিমিটার। এটাই হচ্ছে কার একক, পরিবাহিতাঙ্কের একক। কোন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে। কোন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে। এবার যদি তোমাকে বলে এসআই পদ্ধতিতে কি হবে, তাহলে তুমি এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক বসাবে, এসআই পদ্ধতিতে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক বসাবে। তার মানে পরিবাহিতার একক হচ্ছে মো, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হয়ে যাবে সেন্টিমিটারের জায়গায় হয়ে যাবে মিটার, ক্ষেত্রফলের একক হয়ে যাবে সেন্টিমিটারের স্কোয়ারের জায়গায় মিটার স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রেও ক্যালকুলেট করলে কি হয়ে যাবে, মো পার মিটার। দেখো ভালো করে একবার জায়গাটা, কোনো অসুবিধা আছে? তাহলে পরিবাহিতাঙ্কের একক কি, পরিবাহিতাঙ্কের একক হচ্ছে মো পার সেন্টিমিটার অথবা মো পার মিটার। আর রোধাঙ্কের একক কি পেয়েছিলাম, ওহম সেমি, ওহম মিটার। ভুলিও না কিন্তু জায়গাটা, পুরো জায়গাটা একবার দেখে নাও, লিখে নাও ঝটপট। তাহলে চলো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। পরের ক্লাসে আমরা কি করব না, রোধের সমবায় দেখব, অর্থাৎ রোধের শ্রেণী সমবায়, রোধের সমান্তরাল সমবায়, আর রোধের শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান কত হয় সেই রিলেটেড অঙ্ক সলভ করব। তাহলে চলো দেখা হবে এবার পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।